আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল হাসান। আহ, আমি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের রাজশাহীতে কর্মরত রয়েছি। তো আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 73 কর নির্ধারণ, অর্থাৎ যারা ব্যবসা পরিচালনা করেন, তো সেসব ব্যবসায়ীদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো যারা ব্যবসা পরিচালনা করেন এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করবেন, তো ধারা 73 কর নির্ধারণ বা অনিয়ম মামলা বা মূসক ফাঁকি মামলা, এই বিষয়টি জানা খুব জরুরি। তো অনেকেই আমাকে এর আগে বহুবার প্রশ্ন ফোন দিয়ে বা বিভিন্ন ভাবে দেখা করে বলেছিলেন যে আমি একটা ব্যবসা পরিচালনা করি, তো এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমি আসলে কি কি নিয়ম মেনে চললে সত্যিকার অর্থে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অনিয়ম মামলা হবে না বা কর নির্ধারণের নোটিশ আসবে না, বা আমি আসলে সঠিকভাবে কিভাবে ভ্যাট দিলে বা সঠিকভাবে কিভাবে খাতাপত্র মেনটেন করলে আমার প্রতিষ্ঠানের নামে কোনো মূসক ফাঁকির মামলা হবে না, এই বিষয়টি অনেকেই প্রশ্ন করেছেন। তো সেই বিষয়টি আজকে লক্ষ্য করি আজকে আমি এক গুরুত্বপূর্ণ টপিকসই বলবো। যারা ব্যবসা পরিচালনা করেন তাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কর নির্ধারণ ধারা 73 অনিয়ম মামলা বা মূসক ফাঁকির মামলা একই কথা। তো প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম আমরা জানবো যে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 73 মোতাবেক যে কর নির্ধারণ করা হয় বা অনিয়ম মামলা করা হয় বা মূসক ফাঁকির মামলা করা হয়, তো এই মামলাটা আসলে কেন করা হয়। তো কর নির্ধারণ আসলে কয়েকটি ক্ষেত্রে কর নির্ধারণ করা যায় বা মূসক ফাঁকির বা অনিয়ম মামলা করা যায়। তো এই অনিয়ম মামলার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি মনে করি, যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করেছে, তো নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে সাধারণত 9.1 এবং 9.2, তো টার্নওভার ট্যাক্স এবং আপনার হচ্ছে টার্নওভার ট্যাক্স সাধারণত যারা 4% ভ্যাট দেয় এবং 4%-এর উপর হলেই রেজিস্ট্রেশন ফর ভ্যাট তাদেরকে নিতে হয়। তো এইটা হচ্ছে সাধারণত সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠান দাখিলপত্র দেয়, তো দাখিলপত্র যখন কর্মকর্তা ভ্যাট অফিসের কর্মকর্তাগণ যখন অনিয়ম খুঁজে পায় দাখিলপত্রে, তখনই হচ্ছে ধারা 73 মোতাবেক কর নির্ধারণ করা যায় বা অনিয়ম মামলা বা মূসক ফাঁকির মামলা দায়ের করা যায়। তো একটি প্রতিষ্ঠান যখন 9.1 বা 9.2 দাখিল করে, তখন যে অনিয়মটা হয় সেটা হচ্ছে সাধারণত উৎপাদ করের ক্ষেত্রে কম বেশি হতে পারে, সম্পূরক শুল্ক কম বেশি হতে পারে, তারপরে হচ্ছে বৃদ্ধিকারী হ্রাসকারী, এই সমন্বয়গুলান যখন দাখিলপত্র যাচাই বাছাই করে যখন ভ্যাট কর্মকর্তাগণ আপনার হচ্ছে সঠিকভাবে ভ্যাট ওই প্রতিষ্ঠান না দিলেই, তখনই হচ্ছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম মামলা হয় এবং কর ফাঁকির মামলা হয় বা কর নির্ধারণ নোটিশ করা হয়। এখন প্রশ্ন হলো যে সাধারণত দেখা যায় যে দাখিলপত্রের মাধ্যমেই সাধারণত ম্যাক্সিমাম অনিয়মটা হয়ে থাকে। তাহলে দাখিলপত্রে সবচেয়ে বড় অনিয়ম যেটা হয়ে থাকে, দাখিলপত্রে ভুয়া বা মিথ্যা তথ্য প্রদান করা হয়, সঠিকভাবে যে ভ্যাটটা সেই ভ্যাটটা প্রদান করা হয় না, তারপরে উৎপাদ কর, তারপরে হচ্ছে আপনার সম্পূরক শুল্ক, তারপরে বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয়ের মাধ্যমে এই ফাঁকিটা দেওয়া হয়। তো এই ফাঁকিটা সাধারণত এই যাচাই বাছাই করেই এই অনিয়ম মামলা করা হয়। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যখন দাখিলপত্র দিলে তো এই অনিয়মটা হয়, যখন দাখিলপত্র দাখিল করবে না, তো সেই ক্ষেত্রে আহ, সেই ক্ষেত্রেও ভ্যাট কর্মকর্তাগণ আপনার হচ্ছে কর নির্ধারণ করতে পারে বা মূসক ফাঁকির মামলা দায়ের করতে পারে। আমরা সকলে জানি যে ধারা 64 এবং বিধি 47, ধারা 64-1 বিধি 47-এর 1 অনুযায়ী সাধারণত একটি কর্মমেয়াদ শেষে 15 তারিখ পরবর্তী মাসের 15 তারিখের মধ্যেই আপনার হচ্ছে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। যদি সাধারণত 15 তারিখ সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্য দিবস, সরকারি ছুটির দিন থেকে দেখা যাচ্ছে 2-3 দিনও বন্ধ থাকতে পারে। তো যেমন ঈদের ছুটি হতে পারে, এরকম 2-3 দিন পরে অফিস খুলতে পারে, তাহলে পরবর্তী কার্য দিবসে সাধারণত আপনার হচ্ছে রিটার্ন দাখিল করার সুযোগ দেওয়া হয়। সাধারণত 15 তারিখ, তো সরকারি ছুটি থাকলে 15 তারিখের পরেও
ধারা 64 এবং বিধি 47 মোতাবেক একটি প্রতিষ্ঠান রিটার্ন দাখিলের কথা। যদি ওই প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়, তাহলে অটোমেটিক ভ্যাট অনলাইন সিস্টেমে যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়া আছে তাদের আসলে কি হয়ে থাকে, তাদের আপনার হচ্ছে 5,000 টাকা অটোমেটিক জরিমানা হয়। তাহলে এই 5,000 টাকা জরিমানা হলে সাধারণত ধারা 73 মোতাবেক মূসক কর্মকর্তাগণ 11.11 একটা মূসক ফর্ম রয়েছে, এই মূসক ফর্ম 11.11 এই মূসক ফর্ম দিয়ে সাধারণত নোটিশ জারির মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে জানানো হয় যে আপনার হচ্ছে সাধারণত 15 তারিখের মধ্যেই আপনার রিটার্ন দাখিলের কথা ছিল, কিন্তু আপনি 15 তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করায় আপনার হচ্ছে 5,000 টাকা জরিমানা হয়েছে। এবং যেটা করা হয় ওই নোটিশ জারিতেই যেটা উল্লেখ করা হয় সেটা হলো ওই প্রতিষ্ঠান কি পরিমাণ ভ্যাট, আসলে তো সে তো রিটার্ন দাখিল করে নাই, যদি ওই প্রতিষ্ঠানের ভ্যাট হয় তাহলে সেই ভ্যাটটা নির্ণয় করেই ভ্যাট কর্মকর্তাগণ কি করবে, 11.1 মূসক ফর্ম 11.1-এ একটা নোটিশ জারি করে। এবং ওই নোটিশ জারি করার আপনার হচ্ছে সাধারণত যেটা হয় যে 21 দিন সময় দেওয়া হয়। 21 দিন সময়ের মধ্যেই আপনার হচ্ছে 21 দিনের মধ্যে ওই প্রতিষ্ঠানকে বলা হয় যে আপনি যেহেতু রিটার্ন দাখিল করেন নাই, 5,000 টাকা জরিমানা হয়েছে এবং এই কর মেয়াদে আপনার হচ্ছে 1 লাখ হোক, 2 লাখ হোক, 50,000 টাকা হোক, সেই টাকাটা পরিশোধের কথা ছিল, আপনি সেটা পরিশোধ করেন নাই, সুতরাং আপনাকে রিটার্ন দাখিলের সুযোগ প্রদান করা হয় আগামী 21 দিনের মধ্যে আপনার পদেয় টাকা, সুদ, জরিমানা সহ আপনাকে এই টাকা পরিশোধ করতে হবে। তো সাধারণত যদি কোনো প্রতিষ্ঠান সাপোজ 1 লক্ষ টাকা তার পদেয় কর ছিল, সে 1 লক্ষ টাকা পরিশোধ করে নাই, তাহলে 1 লক্ষ টাকা পরিশোধ না করলে শান্ত ধারা 127 অনুযায়ী ওই ব্যক্তির 1% সরল, নতুন আইনে মূল্য শোধন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 127 অনুযায়ী তাকে 1% সরল সুদে আপনাকে এই নোটিশটা জারি করা হবে। যদি এই প্রতিষ্ঠানটি 21 দিনের মধ্যে এই আপনার হচ্ছে সুদ সহ এই জরিমানা সহ এই প্রদেয় টাকাটা যদি পরিশোধ না করে, তাহলে ওই ব্যক্তির বিনটা লক করে দেওয়ারও বিধান রয়েছে। যদি বিনটা লক হয়ে যায়, সাধারণত ওই প্রতিষ্ঠান যদি আবার ওই ট্যাক্সটি পরিশোধ করে, তাহলে পরিশোধের 2 দিনের মধ্যে অটোমেটিকলি তার লক ছুটে যাবে। এইটা হলো নিয়ম। তো এরপরে যেটা হলো যে আমি আসলে আজকে আলোচনা করতেছি ধারা 73, ধারা 73-এর কর নির্ধারণ বা অনিয়ম বা মূসক ফাঁকির মামলা। তাহলে এই কয়টা ক্ষেত্রে আসলে কর নির্ধারণ করা যায়। আরেকটা বিষয় হচ্ছে কর নির্ধারণ আরো কিছু বিষয় হচ্ছে তালিকাভুক্তিযোগ্য অথবা তালিকা নিবন্ধনযোগ্য হওয়া সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন নিবন্ধন সীমা পার হয়ে গেছে, তারপরেও যদি কোনো প্রতিষ্ঠান ভ্যাট রেজিস্ট্রেশন না নেই, তাহলে ওই প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তাগণ কি করতে পারবে, তাহলে তার বিরুদ্ধে কর নির্ধারণ করতে পারবে ধারা 73 মোতাবেক বা অনিয়ম মামলা করতে পারবে। এইটার কারণে কর নির্ধারণ হয়। আরেকটা বিষয় হচ্ছে সাধারণত নিবারণ কার্যক্রম পরিচালনা করে। তো নিবারণ কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ ওই প্রতিষ্ঠানের খাতাপত্র আপনার হচ্ছে ক্রস ভেরিফিকেশন করে নিয়ে এসে, খাতাপত্র নিয়ে এসে ক্রস ভেরিফিকেশন করে সাধারণত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায়, তাহলে কর নির্ধারণ করা যায়। সেক্ষেত্রে আরেকটা বিষয় হয়ে থাকে 12.1, অর্থাৎ প্রবেশ তল্লাশির মাধ্যমে কমিশনার মহোদয়ের অনুমতি নিয়ে বিভাগীয় কর্মকর্তাগণ কি করতে পারে, বা কমিশনার মহোদয় যেসব কর্মকর্তাকে 12.1-এর মাধ্যমে প্রবেশ তল্লাশি করে ওই প্রতিষ্ঠান থেকে যত খাতাপত্র সহ বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন দলিলাদি আটক করার মাধ্যমে যদি কি করে আপনার হচ্ছে নিয়ে এসে যখন আপনার হচ্ছে এই নিবারণ কার্যক্রম করে বা 12.1-এর মাধ্যমে প্রবেশ তল্লাশি করে কর নির্ধারণ করে, সেটাও ধারা 73 অনুযায়ী কর নির্ধারণ করা হয় এবং অনিয়ম মামলা বা মূসক ফাঁকির মামলা যেটাই আপনারা বলেন না কেন, তাহলে এভাবেও কর নির্ধারণ করা যায়। তারপরে হচ্ছে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের হচ্ছে 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পর পরে অডিট করা হয় বা নিরীক্ষা করা হয়। এই অডিট বা নিরীক্ষা কার্যক্রমের মাধ্যমেও আপনার হচ্ছে কর নির্ধারণ করা যায় ধারা 73 মোতাবেক বা অনিয়ম মামলা, মূসক ফাঁকির মামলা করা যায়। তো এই হলো বিষয়। এখন প্রশ্ন হলো যে আরেকটা এই ধারা 73-এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাখিলপত্র পরীক্ষা করে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে উপকরণ কর রেয়াত, যদি কোনো প্রতিষ্ঠান উপকরণ কর রেয়াত নিয়ে সেটা হচ্ছে হ্রাসকারী সমন্বয় করে এবং সেটাতে যদি কোনো অনিয়ম উদ্ঘাটিত হয়,
তাহলে এই অনিয়মের জন্য, রেয়াত নেওয়ার অনিয়মের কারণে আপনার হচ্ছে সেখানে যদি কোনো কর নির্ধারণ করার প্রয়োজন পড়ে, মূসক ফাঁকি মামলা করার প্রয়োজন পড়ে, তাহলে সেখানে হচ্ছে আপনার সেটা সহকারী কমিশনারের নিম্নে নয়, সহকারী কমিশনারের নিম্নে নয় এমন ব্যক্তি এই কর নির্ধারণ করতে পারবে বা মূসক ফাঁকির মামলা দায়ের করতে পারবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে আর কোন কোন ক্ষেত্রে কর নির্ধারণ করা যাবে, আর কোন কোন ক্ষেত্রে কর নির্ধারণ করা যাবে বা মূসক ফাঁকির মামলা দায়ের করা যাবে। সেটা হচ্ছে অনেক ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান আছে, যেসব ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান হচ্ছে দেখা যায় ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান সরবরাহ করার ক্ষেত্রে সরবরাহ করার ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে যদি কোনো অনিয়ম করে, ভ্যাট ফাঁকি প্রবণতা সেখানে ধরা পড়ে, ভ্যাট ফাঁকি দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ধারা ৮৬-তে যেসব কর্মকর্তার এক্সেস দেওয়া আছে, অর্থাৎ এখানে আরেকটা বিষয় আমি পরে আলোচনা করব যে কোন কোন কর্মকর্তা কত পরিমাণ, মানে তার মামলার হচ্ছে অর্থের পরিমাণের ভেদে সহকারী কমিশনার কত লক্ষ টাকার মামলা করতে পারবে, উপকমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার কে কত টাকার মামলা করতে পারবে, সেটা আমি পরে আসতেছি। তাহলে সাধারণত সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতার দেখা যাচ্ছে মিথ্যা তথ্যের ভিত্তিতে যদি এরকম কোনো অনিয়ম উদ্ঘাটিত হয়, তাহলে সেক্ষেত্রেও কর নির্ধারণ করা যাবে বা মূসক মামলা করা যাবে, অনিয়ম মামলা করা যাবে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কর নির্ধারণে যে নোটিশ দেওয়া হয়, এই কর নির্ধারণের নোটিশের মূল বা সত্যায়িত কপিটাই হচ্ছে চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। যদি কোনো কর নির্ধারণের নোটিশ ভ্যাট অফিস থেকে যায় বা অনিয়ম মামলা হয়, মূসক ফাঁকির মামলা হয়, এই নোটিশের মূল বা সত্যায়িত কপিটাই হচ্ছে আপনার চূড়ান্ত প্রমাণক হিসেবে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এখন হচ্ছে আর কোন কোন ক্ষেত্রে অনিয়ম মামলা করা যায় বা ধারা ৭৩ অনুযায়ী হচ্ছে কর নির্ধারণ করা যায়, সে আরেকটা হচ্ছে আপনার হচ্ছে ফেরত লাভ বা রিফান্ড। যদি কোনো ব্যক্তি আসলে ভুল তথ্য দিয়ে ভ্যাট অফিসের কাছ থেকে যদি রিফান্ড গ্রহণ করে, রিফান্ড তো আপনার হচ্ছে বিভিন্ন যৌক্তিক কারণ, মানে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো যদি আইন অনুযায়ী কোনো রিফান্ড কোনো ব্যক্তি বা ফেরত গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির কোনো বা প্রতিষ্ঠানের কোনো সমস্যা নেই। কিন্তু এই আপনার হচ্ছে ফেরতটা বা রিফান্ডটা যদি কোনো অনিয়মের মাধ্যমে গ্রহণ করা হয় বা ভুল তথ্য দিয়ে গ্রহণ করা হয়, তাহলে এই রিফান্ড নিলে সেই রিফান্ডটি আসলে আপনার বাতিল করে কর নির্ধারণ করা যাবে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যক্তি ওই অনিয়মের মাধ্যমে যে তারিখ থেকে সে রিফান্ড, সাপোজ ১ লক্ষ টাকা সে রিফান্ড নিয়েছে, যে তারিখ থেকে রিফান্ড নিয়েছে তাকে আসলে সেই তারিখ থেকেই তার হচ্ছে সুদ দিতে হবে, জরিমানা দিতে হবে এবং মূল টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। সুদ এবং জরিমানা এবং মূল টাকাটা এইটার কি করা যাবে, ধারা ৭৩ অনুযায়ী কর নির্ধারণের মাধ্যমে ওই ব্যক্তির এই টাকাটা নেওয়া যাবে। তাছাড়া সাধারণত দেখা যায় যে প্রত্যর্পণের মাধ্যমে, প্রত্যর্পণ কি, যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে তারা ডেডুর কাছ থেকে কি করে, সাধারণত নিয়ম মেনে ৮/৭ প্রত্যর্পণ গ্রহণ করে থাকে। তো এই প্রত্যর্পণের টাকাটাও কি করা যাবে, কর নির্ধারণ অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর ধারা ৭৩ মোতাবেক কর নির্ধারণ করে যথোপযুক্ত কর্মকর্তা তার এই প্রত্যর্পণটুকু বাতিল করে জরিমানা সুদ সহ কর নির্ধারণ করতে পারে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান আসলে দেখা যাচ্ছে যে সে আপনার হচ্ছে আপনার রেয়াত বা উপকরণ কর রেয়াত এবং হ্রাসকারী সমন্বয়, উপকরণকারী উপকরণ কর রেয়াত নিল এবং হ্রাসকারী সমন্বয় করলো, এবং দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়ের চেয়ে যদি সেটা নেগেটিভ হয়, অর্থাৎ আপনার কোনো প্রতিষ্ঠান যদি দেখা যাচ্ছে যে সরকারের কাছে কোনো দেনা পাওনার উদ্ভব হয়, তাহলে ওই প্রতিষ্ঠানটা কি করতে পারে, আপনার হচ্ছে ৬ কর মেয়াদে আপনার হচ্ছে হ্রাসকারী সমন্বয় করে, সে দেখা যাচ্ছে যে এইরকম যে এই প্রতিষ্ঠানের আসলে ১ লক্ষ টাকা ভ্যাট হয়, তো সে কোনো কারণে সরকারের কাছে এইরকম আপনার হচ্ছে তার ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সে ওই টাকাটা থেকে গেছে,
তো ক্লোজিং ব্যালেন্সে সরকারের কাছে যখন সে হ্রাসকারী এবং বৃদ্ধিকারীর সমন্বয় উপকরণ কর রেয়াত এইভাবে যখন করার পরে যখন ক্লোজিং ব্যালেন্সে প্রতিষ্ঠানে সরকারের কাছে পাবে কোনো অর্থ টাকা পেয়ে যাবে, তখন ওই প্রতিষ্ঠানকে 6 কর মেয়াদে তাকে সমন্বয় করতে হবে টাকাটা। ধরেন সাপোজ 1 লক্ষ টাকা 6 কর মেয়াদে, প্রথম কর মেয়াদে 10 লাখ, পরের বারে হয়তো 20 লাখ, তারপরে 10 লাখ, 20 লাখ, এরকম করে 6 কর মেয়াদে যখন ওই প্রতিষ্ঠানটি সমন্বয় করার পরেও যদি অতিরিক্ত 50,000 টাকা থেকে থাকে, তাহলে 50,000-এর উপর হলেই সে কমিশনার স্যার বরাবর আপনার এই টাকাটা সে কি করতে পারবে, আপনার আবেদন করতে পারবে কমিশনার মহোদয়ের কাছে। আবেদন করলে 50,000 টাকার উপরে 6 কর মেয়াদ সমন্বয় করার পরেও যদি এই 50,000 টাকার উপরে থাকে, তাহলে এই টাকাটা ফেরত দাবি করার 3 মাসের মধ্যে কমিশনার মহোদয় সকল কিছু যাচাই বাছাই করে যদি পাওনা থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিকে এই টাকাটা ফেরত দিয়ে দিবেন। এই হলো বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই সব ক্ষেত্রে আসলে কর নির্ধারণ করা যায়। আরেকটা বিষয় হলো যে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন আপনার অনিয়ম মামলা করা হয় বা ধারা 73 মোতাবেক কর নির্ধারণ করা হয়, সাধারণত স্বাভাবিকভাবে যদি কর নির্ধারণ নোটিশ যখন জারি করা হয়, এই কর নির্ধারণ নোটিশ জারি করার সময় থেকে কর নির্ধারণ নোটিশ জারি করলে ওই প্রতিষ্ঠান যদি কোনো আপত্তি না জানায়, তাহলে সাধারণত একটা 90 দিনের মধ্যে এইটা আপনার 120 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে 120 দিনের মধ্যে এটা চূড়ান্ত কর নির্ধারণ নোটিশ জারি করতে হয়। এবং যদি ওই প্রতিষ্ঠান আবার আপত্তি করে থাকে, যদি আপত্তি না থাকে, তাহলে 120 দিন অর্থাৎ তিন মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে যদি কোনো আপত্তি করে, যখন আপত্তি করবে ওই আপত্তির দিন থেকে 3 মাস বা 120 দিনের মধ্যে এই কর নির্ধারণটি মামলাটা, অনিয়ম মামলাটি নিষ্পত্তি করতে হয়। এই হলো বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত যখন কোনো কর নির্ধারণের নোটিশ জারি করি, তো এই কর নির্ধারণের নোটিশ জারি করার সময় আসলে বেশ কিছু বিষয় লক্ষণীয়। সেটা হলো যে একটা প্রতিষ্ঠানের যখন কর নির্ধারণের নোটিশ জারি করা হয়, তাহলে আমরা আসলে কি কি বিষয় ওই কর নির্ধারণের নোটিশের মধ্যে জানাবো একটা প্রতিষ্ঠানকে। সেটা হলো যে কর নির্ধারণের আসলে প্রেক্ষিতটা কি, কি কারণে কর নির্ধারণ করা হয়েছে এইটা জানানো যায়। কিসের ভিত্তিতে আসলে কর নির্ধারণ করা হলো বা অনিয়ম মামলা করা হলো। তারপরে প্রদেয় করের পরিমাণ কত বা ওই অনিয়ম মামলার পরিমাণ কত, 1 লাখ, 2 লাখ না 5 লাখ, এই বিষয়টা আমাদের এখানে দেখতে হবে। এবং সেটা কি আসলে কোন কোন দাখিলপত্রের মাধ্যমে এটা করা হয়েছে, কোন কোন দাখিলপত্রের মাধ্যমে এই অনিয়মটা করা হয়েছে, এই বিষয়গুলো। তারপরে এই যে অনিয়মটা হয়েছে, এই অনিয়মটা কিভাবে যাচাই বাছাই করা হয়েছে, তার একটা চার্ট বা শীট সম্পূর্ণ মাস ওয়ারি, অর্থ বছর অনুযায়ী, মাস অনুযায়ী এই বিষয়গুলা ওই কর নির্ধারণের নোটিশে অবশ্যই সেটা একটা ক্যালকুলেশন শীটের মাধ্যমে সেটা আসলে উপস্থাপন করে ওই প্রতিষ্ঠানকে জানানো হয় যে এইভাবে কর নির্ধারণের নোটিশ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে সাধারণত যেটা হয়, কর নির্ধারণ নোটিশ যখন করা হয়, তখন ওই প্রতিষ্ঠানকে সাধারণত সর্বনিম্ন 15 দিনের একটা সুযোগ দেওয়া হয় যে আগামী 15, আপনি যদি এই বিষয়টা কর নির্ধারণের নোটিশ বা এই অনিয়মটা, অর্থাৎ আপনি 5 লাখ বা 10 লাখ টাকা যে ফাঁকি দিয়েছেন, এই বিষয়টাকে আসলে প্রতিষ্ঠান মানেন কিনা। যদি প্রতিষ্ঠান মেনে নেয়, তাহলে আপনাকে 15 দিনের মধ্যে, সর্বনিম্ন 15 দিনের মধ্যে তাকে একটা সুযোগ দিয়ে 15 দিনের মধ্যে টাকাটা আপনার অর্থনৈতিক কোড দেওয়া হয়, এই কোডে জমা দেওয়ার জন্য বলা হয়। তো যদি কোনো প্রতিষ্ঠান আসলে যে না, আমার আসলে কি হয় যে আমি এই কর নির্ধারণের নোটিশটি মানি না বা এই অনিয়ম মামলাটি মানি না, তখন তাহলে তো ওই প্রতিষ্ঠান কি করবে, তখন আপিলেট ট্রাইব্যুনালে আপনার কমিশনারের নিচে অর্থাৎ আপনার রাজস্ব কর্মকর্তা থেকে অতিরিক্ত কমিশনার যখন কোনো মামলা করে, তাহলে সেটা কমিশনার আপিলের নিকট আপিল করতে হয়। এবং কমিশনার বা মহাপরিচালক বা কমিশনার র্যাঙ্কের উপরে যখন এই মামলাটা করা হয়, কমিশনার স্যাররা যখন এটা মামলা করে, তখন সেটা আপিলের ট্রাইব্যুনালে মামলা হয়। তো এই যে একটা মামলা, আসলে ওই প্রতিষ্ঠানকে যখন কর নির্ধারণ নোটিশ দেওয়া হয়, তখন যেটা করতে হয় যে ওই প্রতিষ্ঠানটা যদি কোনো কারণে আপিল করতে চায়, তাহলে কোন আপিলের ট্রাইব্যুনালে আপিল করবে, সে আপিল কমিশনারের কাছে করবে না আপিলের ট্রাইব্যুনালে করবে, কোন আপিলের ট্রাইব্যুনালে করবে, এই বিষয়গুলো না ওই কর নির্ধারণের নোটিশে উল্লেখ করতে হয়। তো সাধারণত যে বিষয়টা হয় যে সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়, তাহলে এই নোটিশ জারির 120 দিন, সরি 90 দিনের মধ্যে
আপনার হচ্ছে 3 মাস, ও আরেকটা আমি 120 দিন, ওটা 4 মাস ছিল, এটা হলো 90 দিন। তো 90 দিনের মধ্যে কোনো প্রতিষ্ঠান আসলে কি করতে পারবে, যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম মামলা হয়, কর ফাঁকির মামলা হয়, ধারা 73 মোতাবেক কর নির্ধারণের নোটিশ জারি করা হয়, তাহলে ওই ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়ে, সেটা আপনার হচ্ছে আপিলেট ট্রাইব্যুনালে বলেন বা ট্রাইব্যুনালে হোক বা আপিল কর কমিশনারের নিকট হোক, যদি আপিল করতে চায় তাহলে তাকে 90 দিনের সময় দেওয়া হয়। এই 90 দিনের মধ্যে সে কি করতে পারবে, আপিল করতে পারবে। এখন প্রশ্ন হলো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানের আসলে কতদিন কর নির্ধারণ করা যাবে। যে একটি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে আসতেছে 10 বছর, 20 বছর, 5 বছর, আসলে ভ্যাট কর্তৃপক্ষ চাইলে সাধারণত কতদিনের মধ্যে ওই প্রতিষ্ঠানের দলিলাদি যাচাই বাছাই করে মামলা করতে পারবে। খুব সিম্পলি যদি ভাবা যায় তাহলে সেটা হলো, সাধারণত কোনো প্রতিষ্ঠানের যদি আমরা মামলা করতে যাই বা অনিয়ম মামলা করতে চাই, কর নির্ধারণ করতে চাই, তাহলে সেটা আসলে 5 বছরের উপর হবে না। কিন্তু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা পড়েছি। তাহলে 5 বছর, সাধারণত 5 বছরের কি করা হয়, কর নির্ধারণ করা হয়। এবং যারা আমদানি শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা, তাদের আসলে 3 বছরের মধ্যেই কর নির্ধারণ বা অনিয়ম মামলা করতে হয়। এটা হলো সিম্পলি নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো প্রতিষ্ঠান আসলে কি করে, যে আমরা সাধারণত 5 বছরের উপরে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হলে, শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান হলে, সেটা 3 বছরের মধ্যে আমরা অডিট কাজ বা নিরীক্ষার কাজ বা কর নির্ধারণ মূসক ফাঁকির মামলা করা যায়, সাধারণভাবে করা যায়। আর 3 বছরের উপরে করা যায় না। আর 5 বছর হলো আপনার রপ্তানিমুখী বাদে অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, এগুলানে আমরা 5 বছর পর্যন্ত অডিট, নিরীক্ষা, কর নির্ধারণ, অনিয়ম মামলা করা হয়। কিন্তু এখানেই হলো প্রশ্ন, যদি কোনো প্রতিষ্ঠানের আসলে মামলা চলমান থাকে, যদি কোনো প্রতিষ্ঠানের মামলা চলমান থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের মামলা কোনো কোনো ক্ষেত্রে 5 বছরে নিষ্পত্তি নাও হতে পারে। আপিলেট ট্রাইব্যুনাল বলেন বা হাইকোর্ট থেকে কি আদেশ আসতে পারে, সংশোধনী কর নির্ধারণের নোটিশ আসতে পারে। বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মামলা চলমান থাকলে ওই প্রতিষ্ঠানের 5 বছরের কোনো কর নির্ধারণের ক্ষেত্রে 5 বছরের কোনো বাইন্ডিংস নেই বা 3 বছরের কোনো বাইন্ডিংস নেই। তাহলে যে কোনো সময়ের ওই প্রতিষ্ঠানের কর নির্ধারণ করা যাবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান আসলে ইচ্ছাকৃত ভাবে দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানের, সাপোজ 10 বছর ধরে প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছে, কিন্তু 10 বছর ধরেই ওই প্রতিষ্ঠান কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছে না, বা ওই প্রতিষ্ঠানের ভ্যাট দেওয়ার কথা ছিল সে ভ্যাট দিচ্ছে না, সে বিভিন্নভাবে অনিয়ম করে যাচ্ছে, অথবা ভ্যাট দেয়, সাপোজ 1 লক্ষ টাকা প্রতি কর্মমেয়াদে ভ্যাট হওয়ার কথা, সেখানে সে 50,000 বা 20,000 টাকা ভ্যাট দিয়ে যাচ্ছেন, তাহলে এইরকম বিভিন্ন অনিয়মের কারণে 5 বছর বা 3 বছরের কোনো বাইন্ডিংস নেই, ওই প্রতিষ্ঠানের কর নির্ধারণ করা যাবে 5 বছর বা 3 বছরের ঊর্ধ্বে যে কোনো সময়কার কর নির্ধারণ করা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো হচ্ছে কর নির্ধারণের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো লক্ষ্য করে ভ্যাট কর্তৃপক্ষ বা আপনার হচ্ছে এই করে থাকে, কর নির্ধারণ নোটিশ জারি করে থাকে। তাহলে আমি যদি সিম্পলি বলে থাকি কোনো প্রতিষ্ঠানের 5 বছর বা 3 বছরের কোনো আপনার হচ্ছে কর নির্ধারণের কোনো বাইন্ডিংস নেই, তাহলে যদি যদি নিবন্ধিত ব্যক্তি দাখিলপত্র পেশকরণে ইচ্ছাকৃতভাবে কি করে, অবহেলা করে বা প্রতারণা করে, কোনো কর মেয়াদের জন্য দাখিলপত্র পেশ না করেন বা কর মেয়াদে প্রতারণার আশ্রয় গ্রহণ করে বা অর্থ ফেরত প্রদানের জন্য আবেদন করেন, তাহলে উক্ত সময়সীমা কার্যকর হবে না। অর্থাৎ 3 বছরের যে বাইন্ডিংস বা 5 বছরের বাইন্ডিংস, এটা কার্যকর হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি দাখিলপত্র পেশে অবহেলা বা প্রতারণা করে বা কর ফাঁকি দিতে পারে, কোনো কর মেয়াদে ভুয়া কর চালানপত্রের মাধ্যমে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারে, আবার অসত্য উৎস কর কর্তন সনদের মাধ্যমে রাশকারী সমন্বয় গ্রহণ করা হতে পারে। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মাসের দাখিলপত্র পেশ না করে প্রদেয় কর প্রদান থেকে বিরত থাকেন, অথবা কোনো কর মেয়াদে প্রতারণা করে কর ফেরতের জন্য আবেদন করে বা কর ফেরত গ্রহণ করতে পারে। উক্তরূপ প্রতারণা বা ইচ্ছাকৃত অবহেলা করে কর ফাঁকি দিলে বা প্রাধিকার না থাকা সত্ত্বেও কর ফেরত গ্রহণ করলে 5 বছরের মধ্যে কর নির্ধারণের বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ উক্তরূপ যে কোনো কর মেয়াদ বলছে শেষ হওয়ার 5 বছরের অধিক কাল পরেও যে কোনো কর বলছে যে কোনো সময়ের কর নির্ধারণ করার কোনো বাধা নেই,
কর নির্ধারণ করা যাবে। তাহলে অনেক প্রতিষ্ঠানই এখানে কি করে, মনে করে যে আমার 5 বছর পার হয়ে গেছে, আমার তো আর ওই 5 বছরের উপরের কোনো কর নির্ধারণ করতে পারবে না। এই বিষয়টা আসলে একেবারেই মানে না জানা শর্তে এই বিষয়টা হচ্ছে তারা মনে করে। তো না জানার কারণে এটা মনে করে। তো এই হলো বিষয় যে আমি আজকে আলোচনা করলাম যে কিভাবে কর নির্ধারণ করা যায়, কোন কোন ক্ষেত্রে কর নির্ধারণ করা যায়, কর নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়। তো আপনার হচ্ছে কর নির্ধারণ কত দিনের মধ্যে করা যায়, এই বিষয়গুলো আজকে আলোচনা করলাম। তো কর নির্ধারণের এখানে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কর নির্ধারণের ক্ষেত্রে সাধারণত আমি বলেছি যে এখানে আপনার রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যন্ত যে আপনার হচ্ছে কর নির্ধারণ করতে পারে। তো কর নির্ধারণের ক্ষেত্রে আবার সহকারী কমিশনার দাখিলপত্রের ক্ষেত্রে একটু বাইন্ডিংস এর বিভিন্ন বিষয় আছে, এগুলো হচ্ছে আরো আলোচনা সাপেক্ষে এটা জানতে হবে। সাধারণত যে রাজস্ব কর্মকর্তা থেকে আপনার হচ্ছে কমিশনার পর্যন্ত কর আসলে ধারা আপনার কে কতটুকু কর নির্ধারণ করতে পারবে ধারা 86 মোতাবেক। তো এই বিষয়টা হচ্ছে লক্ষণীয়। তো ধারা 86 মোতাবেক ন্যায় নির্ণয়ার্থ কার্যধারা গ্রহণের মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা। তো এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ কে কতটুকু কর নির্ধারণ করতে পারবে, কোন কর্মকর্তা কতটুকু কর নির্ধারণ করতে পারবে, এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 লক্ষ টাকার যদি কোনো অনিয়ম হয়, 5 লক্ষ টাকার হচ্ছে অনিয়ম হলে সেই ক্ষেত্রে হচ্ছে কে কত 5 লক্ষ টাকার অনিয়ম হলে সেটা আপনার হচ্ছে কোন কোন কর্মকর্তা কর নির্ধারণ করতে পারবে, সেটা হলো যে রাজস্ব কর্মকর্তা হচ্ছে অনধিক 5 লক্ষ টাকা। রাজস্ব কর্মকর্তা কি করতে পারবে, অনধিক 5 লক্ষ টাকার মধ্যে হলে সেই 5 লক্ষ টাকার যদি কর নির্ধারণ করতে পারবে। এবং সহকারী কমিশনার পারবে হচ্ছে অনধিক 20 লক্ষ টাকা, উপকমিশনার পারবে হচ্ছে অনধিক 30 লক্ষ টাকা, যুগ্ম কমিশনার পারবে হচ্ছে অনধিক 50 লক্ষ টাকা, অতিরিক্ত কমিশনার পারবে হচ্ছে অনধিক 1 লক্ষ টাকা, এবং কমিশনার মহোদয় হচ্ছে কর নির্ধারণ করবে হচ্ছে 1 লক্ষ টাকার উপরে। 1 লক্ষ টাকা টার্নওভার আপনি হচ্ছে দেখা যাচ্ছে মূসক ফাঁকির কি হয়, যে কত মানে ট্রানজেকশনের উপর হচ্ছে মূসক ফাঁকি হয়েছে। ধরা যাচ্ছে 1 কোটি টাকার ট্রানজেকশন হয়েছে, তাহলে 1 কোটি টাকার ট্রানজেকশনের মধ্যে 1 কোটি টাকার অধিক হলেই সেই কর নির্ধারণ করতে পারবে হচ্ছে কমিশনার মহোদয়। তাহলে রাজস্ব কর্মকর্তা হচ্ছে 5 লক্ষ, সহকারী অনধিক 5 লক্ষ, সহকারী কমিশনার অনধিক হচ্ছে 20 লক্ষ, উপকমিশনার অনধিক 30 লক্ষ, যুগ্ম কমিশনার হচ্ছে অনধিক 50 লক্ষ, এবং অতিরিক্ত কমিশনার অনধিক 1 লক্ষ টাকা, এবং কমিশনার হচ্ছে 1 লক্ষ টাকার অধিক। এই বিষয়টা হচ্ছে ধারা 86 অনুযায়ী ন্যায় নির্ণয়ার্থ, অর্থাৎ আপনার হচ্ছে কোন কর্মকর্তা কতটুকু আপনার হচ্ছে এই মামলা করতে পারবেন, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ ধারা 86 মোতাবেক। আরেকটা বিষয় হচ্ছে যে ধারা 85 হচ্ছে আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ। ধারা 85-র মাধ্যমে সাধারণত কোন অনিয়ম হলে, কোন অনিয়ম বা ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে আসলে কতটুকু জরিমানা হবে। যদি কোনো ব্যক্তি দাখিলপত্র না দেয় তার জন্য জরিমানা কত, অবৈধভাবে রেয়াত নিলে সেটার ক্ষেত্রে জরিমানা কত, এই বিষয়গুলো হচ্ছে ধারা 85-র মাধ্যমে এই অনিয়মের কথা বলা হচ্ছে। তো এই অনিয়মের বিষয়ে ধারা 85 যদি আলোচনা করি, তাহলে কোনো ব্যক্তি যদি আপনার হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়মের কারণে 10 লক্ষ টাকা 10,000 টাকা জরিমানা করা যাবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান হচ্ছে তার হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যবসা শুরু করেছে, কিন্তু ব্যবসা শুরু করার পরে দেখা 10 মাসেও রেজিস্ট্রেশন নেয়নি। অনেকের রেজিস্ট্রেশন নেওয়ার বাধ্যবাধকতা হয়তো তৈরি হয় না, ছোটখাটো দোকানদার বা এই যে আপনার হচ্ছে কারো 50 লক্ষ থেকে 3 কোটি টাকার মধ্যে হয় না, বা এরকম বেশ কিছু বাইন্ডিংস আছে। তো এই বাইন্ডিংস গুলানের কারণে দেখা যাচ্ছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন, যদি কোনো ব্যক্তি আসলে তার আবেদন করা দরকার, তার রেজিস্ট্রেশন নেওয়ার কথা ছিল, কিন্তু ওই ব্যক্তি যদি রেজিস্ট্রেশন না নেয়, তাহলে তার 10,000 টাকা জরিমানা করা যাবে ধারা 85-1 ক অনুযায়ী। আচ্ছা, তারপর নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র যথাস্থানে প্রদর্শন না করিবার ব্যর্থতা বা অনিয়ম, এই কারণে 10,000 টাকা জরিমানা করা যাবে। যদি কোনো ব্যক্তির রেজিস্ট্রেশন থাকে, তাহলে ওই ব্যক্তির রেজিস্ট্রেশনটা বিআইন নাম্বারটা কি করতে হবে, যেখানে আসলে
সবাই দেখতে পায়, অর্থাৎ দেখা যাচ্ছে ক্যাশের সামনে বা গেটের সামনে যেখানে হচ্ছে তাকালেই ওই প্রতিষ্ঠানে গেলেই এই ভ্যাট ভ্যাট রেজিস্ট্রেশনটি চোখে পড়বে, এমন জায়গায় তাকে এটা ঝুলিয়ে রাখতে হবে। এটা যদি ঝুলিয়ে না রাখে কোনো ব্যক্তি, তাহলে ভ্যাট কর্মকর্তা চাইলেই ওই ব্যক্তির নামে 10,000 টাকা জরিমানা করতে পারে। তারপর হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত তথ্যের পরিবর্তন সম্পর্কে কমিশনারকে অবহিত না করিবার ব্যর্থতা বা অনিয়ম, সে কারণে হচ্ছে 10,000 টাকা আপনার হচ্ছে জরিমানা করা যাবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান অর্থাৎ ভ্যাট অফিসকে না জেনেই সে কি করেছে, আপনার হচ্ছে তার ঠিকানা চেঞ্জ করেছে বা আরো বেশ কিছু তথ্যের পরিবর্তন করেছে, সেটা যদি আপনার ভ্যাট অফিসকে না জানানো হয়, ভ্যাট অফিসকে না জানালে ধারা 85 মোতাবেক আপনার হচ্ছে ওই ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা যাবে। তারপর হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম, সেটা হচ্ছে তার জন্য 10,000 টাকা জরিমানা করা যাবে। যদি কোনো ব্যক্তি কি করে, ধারা 85 এখানে হচ্ছে আপনার 1 ঘ অনুযায়ী দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠান আসলে রেজিস্ট্রেশন নিয়েছে, ব্যবসা পরিচালনা করেছে, কিন্তু দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানটি আসলে ভ্যাট রেজিস্ট্রেশন তার বাতিল করার কথা ছিল, তার তার ইকোনমিক্স অ্যাক্টিভিটিটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সে আসলে সেটা বন্ধ করতেছে না, নির্ধারিত সময়সীমার মধ্যে এই তালিকাভুক্তি বাতিলের আবেদন করতেছে না, তাহলে আবেদন না, যদি আপনি ভ্যাট রেজিস্ট্রেশনটা বাতিল না করেন নির্ধারিত সময়সীমার মধ্যে, তাহলেও ভ্যাট কর্তৃপক্ষ চাইলে এই অনিয়মের কারণে ধারা 85 মোতাবেক আপনার 10,000 টাকা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে করতে পারে। তারপর হচ্ছে আপনার ধারা 4(9)(5) বিধান পরিপালন না করিবার ব্যর্থতা অনিয়ম, সেটার জন্য 10,000 টাকা জরিমানা করা যাবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে, যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার পরে, যখন পরবর্তী কর মেয়াদ শেষে আপনার হচ্ছে 15 তারিখের মধ্যেই ওই ব্যক্তির হচ্ছে রিটার্ন দাখিলের কথা ছিল, তো 15 তারিখের মধ্যে যদি রিটার্ন দাখিল না করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আগে 10,000 ছিল, তবে বর্তমান আইনে 5,000 টাকা জরিমানা করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠান হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশনের সার্টিফিকেট নিয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে তারা অনলাইনে রিটার্ন দাখিল করে না, এই জিনিসটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। যদি কোনো ব্যক্তি ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার পরে অনলাইনে রিটার্ন দাখিল না করে, যদি তার কোনো অ্যাক্টিভিটিস না থাকে তাহলে সে শূন্য রিটার্ন দিবে, আর যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, তার কোনো ভ্যাট হয়, তাহলে সেটা শুধু ব্যাংকে চালান দিয়ে আসলেই হবে না, বা ভ্যাট অফিসকে ওই চালান জমা দিলেই হবে না, ওই চালানটি অনলাইনে দাখিল করতে হবে। যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাহলে তাকে শূন্য রিটার্ন দাখিল করতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যেসব প্রতিষ্ঠান বিআইন সার্টিফিকেট 13 ডিজিটের বিআইন সার্টিফিকেট নেওয়ার পরেও অনলাইনে রিটার্ন দাখিল করছেন না, তাদের অটোমেটিক প্রতি মাসে 5,000 টাকা জরিমানা হচ্ছে। এই জরিমানা আদায়ের জন্য ধারা 85 মোতাবেক কর্মকর্তাগণ আপনার হচ্ছে 5,000 টাকা জরিমানা অটোমেটিক জরিমানা হচ্ছে, এবং আদায়ের জন্য সেটা অনিয়ম মামলাও করতে পারে, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দাখিল পত্রে উৎপাদ করের কোনো পরিমাণ অন্তর্ভুক্ত না করিবার ব্যর্থতা বা অনিয়ম। তাহলে এখানে বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি যে পরিমাণ উৎপাদ করের নিয়েছে, উৎপাদ কর আসলে কি হয়, আপনার হচ্ছে দাখিল পত্রে উৎপাদ করের কোনো পরিমাণ অন্তর্ভুক্ত না করিবার ব্যর্থতা, দাখিল পত্রের উৎপাদ কর যেটা দিতে হবে, সেটা যদি কোনো ব্যক্তি দাখিল পত্রে না উল্লেখ করে, সেটা না দেয়, তাহলে কি হবে, ধরেন উৎপাদ কর দেওয়ার কথা হচ্ছে আপনার 1,00,000 টাকা, তাহলে সেই করটা দেয় নাই, তাহলে সেই করটা না দিলে কি হবে, তাহলে ওই সমপরিমাণ বা অর্ধেক হচ্ছে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা যাবে ধারা 85 মোতাবেক। মূল্য শোধন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এই ধারা 85 মোতাবেক কি করা যাবে, এই তার সমপরিমাণ উৎপাদ কর যদি উল্লেখ না করে দাখিল পত্রে, সেটা সমপরিমাণ বা অর্ধেক ভ্যাট কর্মকর্তাগণ সেটা পরিমাণের উপর মানে ডিপেন্ড করে সেই সেই কর্মকর্তা এটা জরিমানাটা করতে পারে। দাখিল পত্রে প্রাপ্য উপকরণ পরে রেয়াত অধিগ্রহণ করিবার অনিয়ম, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠান হচ্ছে উপকরণ কর রেয়াত নেই, তো রেয়াত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাইন্ডিংস আছে, অর্থাৎ দেখা যাচ্ছে 4.3-তে মূল্য ঘোষণা সহ আরো বেশ কিছু, এই কাজটা আসলে সবচেয়ে বেশি করে যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, এই উৎপাদনকারী প্রতিষ্ঠানরা কি করে, রেয়াত নেই। তো এরকম বহু মামলা হয়েছে, সেটার পেন্ডিং রয়েছে, বা কিছু কিছু মামলার সমাধান হয়ে গেছে। আসলে কোনো মূল্য ঘোষণা ছাড়া, 4.3 মূল্য ঘোষণা ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান রেয়াত নিয়ে থাকে, তাহলে সেই রেয়াতটা কি করা হয়,
সাধারণত বাতিল করে বৃদ্ধিকারী সমন্বয় করা হয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি 1 লক্ষ টাকা রেয়াত নিয়ে থাকে, সেটা অনিয়ম করে অর্থাৎ মূল্য ঘোষণা দেয়নি বা কোনো ব্যক্তি আসলে রেয়াত পাবে না। রেয়াত না পাওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি রেয়াত নিয়ে থাকে, তাহলে ধরুন সাপোজ 1 লক্ষ টাকা রেয়াত নিয়েছে, তাহলে ওই ব্যক্তি রেয়াতটা বাতিল করে দেওয়া যাবে। ধারা 85 মোতাবেক বাতিল করে জরিমানা আরোপ করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অনিয়মের ভিত্তিতে 1 লক্ষ টাকা রেয়াত নিয়ে থাকে, তাহলে ওই 1 লক্ষ টাকা বাতিল করে সেটা আবার বৃদ্ধিকারের সমান নেই। অর্থাৎ 1 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, সুদ দিতে হবে এবং জরিমানা দিতে হবে। জরিমানা কত? যে পরিমাণ রেয়াত গ্রহণ করবেন সেই সম পরিমাণ অথবা অর্ধেক, এটা কর্মকর্তার উপর ডিপেন্ড করবে। কর্মকর্তা ধরেন 1 লক্ষ টাকা রেয়াত নিয়েছেন অবৈধভাবে, তাহলে সম পরিমাণে করতে পারে বা অনন্ত অর্ধেকও করতে পারে। এই মাঝামাঝি জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ। এই রেয়াতের অংশটা অনেকে না বুঝে রেয়াত নেই, মূল্য ঘোষণা না নিয়ে রেয়াত নেই, রেয়াত নেওয়ার যে শর্ত সেই শর্ত পরিপালন করে না করে রেয়াতটা নিয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে দাখিল পত্রে হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ বৃদ্ধি করিবার বা বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হ্রাস করিবার অনিয়ম। অনেকে কি করে, দাখিল পত্রে হচ্ছে হ্রাসকারী সমন্বয় বা বৃদ্ধিকারী সমন্বয়, সেটা কি করে, নিয়ম মেনে করে না। নিয়ম মেনে না করার কারণে যে পরিমাণ আপনি হচ্ছে আপনার হ্রাসকারী সমন্বয় বা বৃদ্ধিকারী সমন্বয় করা হবে, সেই হ্রাসকারী সমন্বয় বা বৃদ্ধিকারী সমন্বয় সাপোজ 1 লক্ষ টাকা হ্রাসকারী করেছেন বা বৃদ্ধিকারী সমন্বয় করেছেন, সেটা যদি নিয়ম মেনে না করা হয়, তাহলে ধারা 85 মোতাবেক সমপরিমাণ বা অর্ধেক জরিমানা ভ্যাট কর্তৃপক্ষ এটা করতে পারবে। এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। ধারা 85 ইও নাম্বার হচ্ছে দেখেন, বলছে কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট, উৎসে কর কর্তন সনদপত্র প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়ম। যদি কোনো ব্যক্তি কর চালানপত্রে অনিয়ম করে, ক্রেডিট নোট, ডেবিট নোট, উৎসে কর কর্তনের সনদপত্র এই বিষয়ে যদি কোনো অনিয়ম হয়, তাহলে ওই ব্যক্তিকে এই অনিয়মের জন্য 10,000 টাকা জরিমানা করা যাবে। রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করিবার ব্যর্থতা বা অনিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে ক্রয় বিক্রয় রেজিস্টার, চালানপত্র, ক্রয় বিক্রয় রেজিস্টার সহ দাখিলপত্র, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ আরো যে প্রয়োজনীয় ডকুমেন্টস তাদেরকে সংরক্ষণ করার কথা রয়েছে, এইটা যদি নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করা না হয়, তাহলে ভ্যাট কর্তৃপক্ষ রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করিবার ব্যর্থতার কারণে তাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। নির্ধারিত জামানত প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়ম। নির্ধারিত জামানত যদি আপনি কি করেন, জামানত প্রদান না করিয়া বা ব্যর্থতা বা অনিয়ম করা হয়, সেখানে 10,000 টাকা জরিমানা করা যাবে। তারপর হচ্ছে আরোপিত কর নিরূপণ ও পরিশোধ ইচ্ছাকৃতভাবে পরিহার বা পরিহারের চেষ্টা করিবার অনিয়ম। যদি আরোপিত কর, যে আর ভ্যাট কর্তৃপক্ষ যদি কোনো ভ্যাট নির্ধারণ করে দেয়, সেটার এই আরোপিত কর নিরূপণ এবং পরিশোধ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই পরিহার করে না দেয়, তাহলে এই পরিহারের চেষ্টা করার জন্য ওই পরিহারকৃত করেন অন্যত অর্ধেক বা সমপরিমাণ, অনন্ত সমপরিমাণ তাকে ওই ব্যক্তিকে জরিমানা করা যাবে। তারপরে হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে উপকরণ উৎপাদ সহগ দাখিল করিবার না করিবার ব্যর্থতা বা অনিয়ম। এর আগেও বলেছি যে যারা যেসব প্রতিষ্ঠান রেয়াত গ্রহণ করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদেরকে অবশ্যই মূল্য ঘোষণা দিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান মূল্য ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু মূল্য ঘোষণা না দেয়, মূল্য ঘোষণা না দিলেও ভ্যাট কর্তৃপক্ষ ধারা 85 মোতাবেক কি করতে পারে, আপনার হচ্ছে কর নির্ধারণ করতে পারে, এবং সেটা তো কর নির্ধারণ করবেই, এবং অপরদিকে 10,000 টাকা এটাই জরিমানা করতে পারে। তারপরে হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা 51, 53, 54, 64 ও 107 উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়মের কারণে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে ধারা 85 মোতাবেক। অর্থাৎ বেশ কিছু প্রতিষ্ঠান অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহ করে থাকেন, সে তাহলে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা 51, 53, 54, 64 ও 107 উল্লিখিত বিধান পরিপালন করেই আপনাকে এই অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহ করতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে কি করে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে যে অনিয়ম মামলা হয়, সেটা কি হয়, কর নির্ধারণের নোটিশ করা হয় ধারা 73 মোতাবেক। তাহলে এই বিষয়টা আসলে ঘাবড়ানোর কিছুই নেই। আমি বলেছি যে কি কি কারণে আসলে কর নির্ধারণ করা যায়, সেই বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে। কোন কোন কর্মকর্তা এটার কর নির্ধারণ করতে পারেন সেটা বলা হয়েছে। সেটার ক্ষেত্রে ধারা 85 মোতাবেক জরিমানা
করেও কর নির্ধারণ করতে পারে, কোন কোন ক্ষেত্রে জরিমানা করতে পারে, কি কি জরিমানা হতে পারে সেটা বলেছি। এবং আরেকটা বিষয় আপনাদের বলে থাকি, যখন কোনো মামলা হয়ে থাকে সেই মামলাটার দেখা যাচ্ছে অনেকেই কি করে বিভিন্ন দলিলাদি আসলে ঘাবড়িয়ে যায়, সেটা 12.1 হোক বা অডিটের মাধ্যমে হোক বা নিবারণ কার্যক্রম করে হোক বা বিভিন্ন ভাবে যে মামলাটা হয়, সেই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের কাছে বিভিন্ন ডকুমেন্টস থাকে না। তো এই ডকুমেন্টসটা আসলে কি করা যায়, আমাদের কাছে ভ্যাট অফিসের কাছে আবেদন করে এই ডকুমেন্টসটা হচ্ছে আপনার ট্রেজারি চালান জমা দিয়ে প্রতি পেজের জন্য কিছু নির্ধারিত ফি রয়েছে, এই ফি গুলো পরিশোধ করে আপনি হচ্ছে সেই ডকুমেন্টস গুলো জোগাড় করে আপনি হচ্ছে এই আমরা যে কর নির্ধারণ বা অনিয়ম মামলা করি সেখানে একটা লিখিত বক্তব্য দিতে বলা হয়, তারপরে শুনানি দেওয়া হয়, শুনানিতে আসতে বলা হয়। আসলে এই লিখিত বক্তব্যর কাগজ সংগ্রহের জন্য ভ্যাট অফিস থেকে আপনি আমাদের ফাইল থেকে কাগজ সংগ্রহ করতে পারেন। এবং শুনানিতে এসে আপনার হচ্ছে বেশ কয়েকবার শুনানি হয়, সাধারণত 3 থেকে 5 বার সর্বনিম্ন শুনানি হয়। যদিও বলা হচ্ছে যে 120 দিনের মধ্যে কোনো মামলা নিষ্পত্তি করতে বলা হচ্ছে, কিন্তু আসলে দেখা যায় যে 6 মাস 1 বছর যদি একের পর এক বিভিন্ন আপনার হচ্ছে প্রবলেম উত্থাপিত হয়, ওই প্রতিষ্ঠান আপত্তি জানায়, লিখিত বক্তব্য দেয়, শুনানিতে আসে, তাহলে যেটা হয় ওই প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে তার ল্যাকিংস গুলো খুঁজে উদ্ধার করতে পারে। অনেকে কি করে মামলা হলে ঘাবড়িয়ে যায়, তারা আসতে চায় না। এই বিষয়টা আসলে খুবই মানে অনিচ্ছাকৃত ভাবে মানে এটা আসলে অনেকেই ভয় পেয়ে আসতে চায় না, আসলে না। যখনই কোনো মামলা হবে তাহলে ভ্যাট অফিসের ফাইলে অনেক ডকুমেন্টস থাকে, সে চালান দিয়ে টাকা দিয়ে সেই আপনার হচ্ছে এই ডকুমেন্টস গুলো কালেক্ট করে বা নিজের যদি না পারা যায় কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করে বা কোনো ব্যক্তিকে অথরাইজেশন করেও আমাদের মামলাতে এসে বিভিন্ন শুনানি যে যে কর্মকর্তার আন্ডারে সেই কর্মকর্তার আন্ডারে শুনানি দিয়ে দেখা যাচ্ছে 3 থেকে 5টি 6টি এরকম বিভিন্ন শুনানি দেওয়া হয়। এই শুনানির মাধ্যমে মামলাগুলির বিভিন্ন আপনার হচ্ছে ল্যাকিংস খুঁজে বের করে, অনেক আমরা হয়তো 5 লক্ষ টাকার মামলা করেছি সেটা, বা আপনি হয়তো আরো কিছু ডকুমেন্টস আমাদেরকে না দেওয়ার কারণে সেটা হয়েছে, যখন পরবর্তীতে শুনানিতে এসে এই ডকুমেন্টস গুলো দাখিল করা হয় তখন সেই মামলার থেকে সেই জিনিসগুলো মাইনাস হয়ে আসে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি আসলে কোনো বিষয় যদি ভুল হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।